বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। ছাত্রবন্ধু বিডি চ্যানেলের আরেকটি নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। এর আগে আমরা আর্থিক অবস্থার বিবরণী করার জন্য প্রথমে যে প্রিপারেশনটা লাগে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর বেসিক জিনিসগুলো আমরা আলোচনা করেছি আর্থিক বিবরণী পার্ট 1-এ। আজকে আর্থিক বিবরণী পার্ট 2-তে আমরা অঙ্কে চলে যাব। তো আর্থিক বিবরণীতে অঙ্ক সাধারণত 3টি ধাপ থাকে। আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম। আর্থিক বিবরণীতে অঙ্কের 3টি ধাপ থাকে। প্রথম ধাপ হচ্ছে বিশদ আয় বিবরণী, অর্থাৎ যেখানে ক্রয় বিক্রয়, ক্রয় সংক্রান্ত খরচ, বিক্রয় সংক্রান্ত খরচ ইত্যাদি বাদ দেওয়ার পরে, ইত্যাদি খরচগুলো বিক্রয় থেকে বাদ দেওয়ার পরে আমাদের মোট লাভ এবং নিট লাভটা বের করা হয়। এই নিট লাভ বের করা হয় বিশদ আয় বিবরণীর মাধ্যমে। এরপরে হচ্ছে আমাদের ধাপ 2 হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী, এবং 3 নম্বর ধাপ হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এই 3টে ধাপের মধ্যে সাধারণত ফাইনাল অ্যাকাউন্ট অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর অঙ্কগুলো শেষ হয়। তো আজকে প্রথম ধাপে আমরা বিশদ আয় বিবরণীটি আলোচনা করব। তো বিশদ আয় বিবরণীটি আলোচনা করার জন্য আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের 5 নং সৃজনশীলটা বেছে নিয়েছি, কারণ নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করার জন্য এর চেয়ে বড় অঙ্ক আর এই অধ্যায়ের মধ্যে নাই। তো চলুন তাহলে শুরু করি। আমরা এর আগে দেখিয়েছিলাম আর্থিক অবস্থার বিবরণী করার জন্য যে গড় করতে হয়, গড়ের নমুনাটা সাধারণত আর্থিক অবস্থার বিবরণী গড়ের মধ্যে 4টি পার্ট থাকে, অর্থাৎ আমরা গড় করার সময় 4টি অংশে ভাগ করব। প্রথম অংশটি বিবরণ আর 3টি অংশ থাকবে টাকা, টাকা এবং টাকা। প্রথম অংশটির নাম হচ্ছে বিবরণ আর 3টি অংশ হচ্ছে টাকা। তো আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমাদের প্রশ্ন দেখে আমাদেরকে বুঝতে হবে যে এই অঙ্কটা করার জন্য আমাদের কয়টি ফেজ লাগবে। তো যদি মনে হয় যে আমাদের 2টি ফেজ লাগবে, তো 2 ফেজ পুরোটার মধ্যে আমরা এরকম করে গড়টা করে ফেলব। বিবরণ টাকা, টাকা এটা পুরোটা আমরা 2 ঘরের মধ্যে করে ফেলব। আমরা যে গড়টা করতে হয় সেই গড়ের কাজ আমরা শেষ করেছি। এবার আমরা গড়টাকে সাজাবো। তো প্রথমে আমাদেরকে এখানে বিশদ আয় বিবরণীটা লিখতে হবে, কারণ আমরা এখানে বিশদ আয় বিবরণীটা করছি। তো বিশদ আয় বিবরণী লেখার জন্য আমাদেরকে সবার প্রথমে আমরা যে প্রতিষ্ঠানের অঙ্ক করব ওই প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে। এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে সুরভি ট্রেডার্স। তাহলে আমরা সবার উপরে এখানে লিখব সুরভি ট্রেডার্স। সুরভি ট্রেডার্স। এরপরে এখানে লিখব বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। এরপর নিচে তারিখটি লিখব, তারিখ অর্থাৎ 2014 সাল, আর এখানে বছরের শেষের দিকেরটা আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ 31 ডিসেম্বর 2014। এখন প্রশ্ন হচ্ছে আমরা 31 ডিসেম্বরে এই কথাটা পেলাম কোথায়, এর তারিখটা এখানে পেলাম কোথায়? আমাদের এখানে দেওয়া আছে শুধু 2014। তো এই তারিখটা আমরা এনেছি হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী সাধারণত বছরের শেষে প্রস্তুত করা হয়। তো বছরের শেষ তারিখটা হচ্ছে 31 ডিসেম্বর। তো এই জন্য আমরা 31 ডিসেম্বর লিখলাম, আর 2014 সালটা এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে দেখে আমরা 2014 সালটা লিখলাম। আর গড় এখানে লিখব বিবরণ টাকা, টাকা। বিবরণ টাকা, টাকা, টাকা। আমরা কিন্তু এখনো বইয়ের কাছে যাইনি, ঠিক আছে? আমাদের আপাতত বইয়ের কোনো দরকার নাই, কারণ আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যে ঘরগুলো করব ওই ঘরের যে পার্টগুলো আছে পার্টগুলোর মধ্যে আমাদের
থাক বা না থাক আমাদের পার্টগুলা তুলে দিতে হবে। অর্থাৎ যেমন আমরা সবার প্রথমে লিখি নিট বিক্রয়, এরপরে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাদেরকে থাক বা না থাক হবে, এগুলো আমাদেরকে হেডলাইন সহ লিখে দিতে হবে, ঠিক আছে। তো সবার প্রথমে আমি লিখলাম নিট বিক্রয়, নিট বিক্রয়। তো নিট বিক্রয় বাইর করার জন্য আমাদের যত পরিমাণ জায়গা লাগবে আমরা আনুমানিক ওই জায়গাটা বাদ দিয়ে এরপরে লিখব হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তো নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বিয়োগ দিতে হয়, সেজন্য আমরা লিখব বাদ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমরা এই জায়গাটা এই পুরো ঘরটা রাখবো, পুরো খালি জায়গাটা রাখবো। এখানে যদি বিক্রিত পণ্যের ব্যয় আশা করি হয়ে যাবে, আর যদি না হয় তাহলে একটু জায়গা খালি থেকে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা লিখবো, এরপরে যোগ করব, যোগ পরিচালন আয়, যোগ পরিচালন আয়, পরিচালন আয়। তো পরিচালন আয় সবসময় একটু কম হয়ে থাকে, এজন্য আমরা পরিচালন আয়ের জন্য জায়গা কম রাখবো। এরপরে লিখব বাদ পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। আচ্ছা, পরিচালন ব্যয়ের জন্য একটু জায়গা বেশি লাগে, এরপর আমরা একটু জায়গা পরিচালন ব্যয়ের জন্য একটু বেশি করে জায়গা রাখবো। এরপর আমরা লিখব যোগ অপরিচালন আয়, যোগ অপরিচালন আয়। অপরিচালন আয়গুলো লেখার জন্য আমরা এখানে জায়গা রাখবো, এরপরে লিখব বিয়োগ অপরিচালন ব্যয়, বাদ অপরিচালন ব্যয়। তো এই সবগুলো আমাদের যোগ বিয়োগ করার পরে হচ্ছে যে অ্যামাউন্টটা বের হবে সেটাই হচ্ছে আমাদের নিট মুনাফা। তো আমাদেরকে এখন প্রশ্ন হচ্ছে, যদি এখানে পরিচালন ব্যয়ের কোনো এন্ট্রি না থাকে, বা পরিচালন আয়ের কোনো এন্ট্রি না থাকে, অথবা পরিচালন ব্যয়ের যদি কোনো এন্ট্রি না থাকে, অথবা অপরিচালন ব্যয়ের যদি কোনো কিছু না থাকে, বা অপরিচালন আয়ের যদি কোনো কিছু না থাকে, তাহলে কি আমরা এই কথাটা লিখবো? তো এর উত্তর হচ্ছে অপরিচালন আয় থাকুক বা না থাকুক অপরিচালন আয় এটা লিখতে হবে, অথবা অপরিচালন ব্যয় থাকুক না থাকুক অপরিচালন ব্যয়ের জন্য এটা লিখতে হবে। যদি না থাকে সেটা ঘরটা আমরা খালি রেখে দিব। তো অনেকে আবার এটা লিখে না, এটা না লিখলে খুব একটা সমস্যা হয় না, তবে এটা লেখাটা ভালো। কারণটা হচ্ছে আমরা যাতে সূত্রটা বসাতে পারি, ঠিক আছে, সূত্রটা যাতে আমরা পারি, এটা স্যারকে প্রমাণ করে দিতে পারি। তো সূত্রটা কি, সবার প্রথমে আমরা নিট বিক্রয়টা লিখবো, এরপরে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, নিট বিক্রি থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব, এরপরে অপরিচালন আয় যোগ করব, এরপরে অপরিচালন ব্যয়গুলো বাদ দিব, এরপরে অপরিচালন আয়টা যোগ করব, অপরিচালন ব্যয়গুলো বিয়োগ দিব। অর্থাৎ যত প্রকার আয় আছে সবগুলো আমরা যোগ করব এবং যত প্রকারের ব্যয় আছে সবগুলো ব্যয় আমরা বিয়োগ দিব। এইবার আমাদের এখন বইয়ের দরকার হবে। তো এবার আমরা পুরো প্রশ্নটা একবার মনোযোগ দিয়ে পড়ে ফেলবো, পড়ার পর আমরা সমন্বয়গুলো করব, ঠিক আছে। তো আমরা এখানে 3টা ঘর করেছি, টাকার জন্য 3টা ঘর করেছি। আমাদের শেষ, অর্থাৎ শেষগুলো নিট বিক্রয় আমরা এখানে লিখব। যদি নিট বিক্রয়ের মধ্যে কোনো সমন্বয় থাকে তাহলে আমরা প্রথম ঘরে লিখব, সমন্বয়গুলো করার শেষে আমরা তৃতীয় ঘরে লিখব। এরপরে তৃতীয় ঘরে আমরা এই নিট বিক্রয়ের যোগ বিয়োগ করে যা থাকে সেগুলো আমরা তৃতীয় ঘরে লিখব। আবার বিক্রিত পণ্যের ব্যয় আমরা নর্মালি মাঝখানের ঘরে লিখব। যদি যেগুলোর মধ্যে আমাদের কাজ করতে হবে, সমন্বয় করতে হবে, এগুলো প্রথম ঘরে লিখব। এরপরে বিক্রিত পণ্যের ব্যয় যতগুলো আছে যোগ বিয়োগ সবগুলো করে এই ঘরে আনবো। এটাই হচ্ছে 3টা ঘরের কাজ। প্রথম ঘর, যদি কোনো সমন্বয় থাকে তাহলে আমরা এই প্রথম ঘরটাতে লিখব, যদি সমন্বয় না থাকে তাহলে আমরা সরাসরি মধ্যের ঘরটা লিখব এবং ওই মধ্যের ঘর সবগুলো যোগ বিয়োগ করে আমরা শেষের ঘরে নিয়ে যাব। তো এবার আমরা প্রশ্নটা করব এবং সমন্বয়টাও করব। আমাদের যে এই এন্ট্রির মধ্যে আমাদের সমন্বয় থাকবে আমরা একটা করে টিক মার্ক দিব। আচ্ছা, প্রথম প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয় ও বিক্রয়, এরপরে বিক্রয় ফেরত, অর্থাৎ বিক্রয় ফেরত মানে বিক্রয়ের কিছু কাজ আছে, এই জন্য আমরা কি করব, বিক্রয়ের পাশে একটা করে টিক চিহ্ন দিব,
টিক চিহ্ন, অর্থাৎ আমরা একটা চিহ্ন দিয়ে রাখলাম যে আমাদের বিক্রয়ের মধ্যে কাজ আছে। এরপর হচ্ছে ক্রয় ফেরত, ক্রয়ের মধ্যে একটা টিক মার্ক দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আসবাবপত্র, মজুরি, ক্রয় পরিবহন, বেতন, ভাড়া, 5% ঋণ। আমাদের এখানে ঋণের উপর একটা দিব, কারণ হচ্ছে আমাদের যেহেতু ঋণের 5% সুদ আছে, এই সুদটা বের করার জন্য আমাদের ঋণের উপর একটু কাজ করতে হবে, তো ঋণের মধ্যে সমন্বয় আছে। এরপর খাজনা ও কর, কমিশন প্রাপ্তি, উত্তোলন ও মূলধন, অতিরিক্ত মূলধন, যন্ত্রপাতি। এই হচ্ছে আমাদের অঙ্কের ভিতরে যে সমন্বয়গুলো আছে আমরা সেগুলো সমন্বয় করলাম। এরপর হচ্ছে আমাদের অঙ্কের বাহিরের সমন্বয়, সমাপনী মজুত পণ্য 14,000 টাকা, মূলধনের উপর 5% সুদ ধার্য করো। অর্থাৎ আমাদের মূলধনের উপর 5% সুদ ধার্য করতে বলা হয়েছে, আমরা তাহলে বুঝলাম যে আমাদের মূলধনের একটু কাজ করতে হবে, যেন মূলধনের উপর আমরা এটা টিক মার্ক দিলাম। স্থায়ী সম্পদের উপর 10% অবশ্যই, স্থায়ী সম্পদের 10% অবশ্যই বের করতে হবে। এখানে আমাদের স্থায়ী সম্পদ আছে শুধু আসবাবপত্র, আসবাবপত্র যেহেতু অবশ্যই বের করতে হবে। আচ্ছা, যন্ত্রপাতি একটা আছে স্থায়ী সম্পদ, তাহলে আসবাবপত্রের উপর আমরা একটা টিক মার্ক দিয়ে দিলাম এবং যন্ত্রপাতির উপরে একটা মার্ক দিয়ে দিলাম। অর্থাৎ এই টিক মার্কগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে কাজ করতে হবে। তোমরা চাইলে টিক মার্ক অথবা যে কোনো একটা চিহ্ন দিয়ে রাখতে পারো, শুধু বুঝলে হবে যে এখানে আমাদের কাজ করতে হবে। এরপরে 1 বছরের ঋণের সুদ বকেয়া আছে। আচ্ছা, আমরা এই ঋণের উপর টিক মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে আমাদের ঋণের সুদটা করতে হবে। আচ্ছা, তো এবারে আমরা অঙ্কে চলে যাই। সবার প্রথমে আমাদের আছে নিট বিক্রয়। আচ্ছা, সবার প্রথমে নিট বিক্রয় আছে, এরপরে বিক্রিত পণ্য আছে। আমাদের ইয়েগুলো হচ্ছে আমরা একটার পর একটা করে দেবো, ঠিক আছে। যেমন আমাদের নিট বিক্রয় করার জন্য আমাদের সবার প্রথমে দরকার হবে বিক্রয়, বিক্রয় থেকে বিক্রয়ের যে সমন্বয় আছে সমন্বয়গুলো আমাদের বাদ দিতে হবে। কিন্তু আমরা সবার প্রথমে বিক্রি করব না, আমরা সবার প্রথমে বইতে যেরকম আছে এরকম করে দেবো, কোনটা কোথায় বসবে কোনটা কোথায় বসবে সেগুলো আমরা ওই জায়গায় বসাবো। সবার প্রথমে আমাদের আছে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্যটা বসে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। প্রারম্ভিক মজুত পণ্য, মজুত পণ্য হচ্ছে 20,000 টাকা। আচ্ছা, এরপরে আছে ক্রয়, ক্রয়টা হয় বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে, ক্রয়। আচ্ছা, এখন আমরা যখন এখানে ক্রয়টা অঙ্কগুলা প্রশ্নটা ভালো করে পড়ার সময় আমরা ক্রয়ের উপরে একটা টিক মার্ক দিচ্ছি, অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে ক্রয়ের কাজ বাকি আছে, ক্রয়ের সমন্বয় করতে হবে। তো আমরা বলেছিলাম আমরা যেগুলো সমন্বয় নাই সেগুলো মাঝখানে করে লিখবো, আর যেগুলো সমন্বয় আছে সেগুলো প্রথমে করে লিখবো। যেহেতু ক্রয়ের মধ্যে একটা সমন্বয় আছে তাহলে সেহেতু আমরা ক্রয়টা প্রথম করে লিখলাম 80,000 টাকা। আচ্ছা, এরপরে হচ্ছে ক্রয় ও বিক্রয়, এরপর হচ্ছে বিক্রয়, বিক্রয়টা কত 1,20,000 টাকা। বিক্রয় হচ্ছে 1,20,000 টাকা। তো আচ্ছা, এখানে বিক্রয়ের মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে বিক্রয়ের মধ্যে আমাদের একটু কাজ আছে, আমরা এখানে প্রথম করে লেখার কথা, ঠিক আছে। তো এটাকে অনেকে শুধু বিক্রয়টাকে যদি কোনো কাজ না থাকে তাহলে সরাসরি তৃতীয় ঘরে নিয়ে যায়, আর যদি কাজ থাকে তাহলে দ্বিতীয় ঘরে রাখে, অনেকে আবার প্রথম করে রাখে। তো আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, ঠিক আছে। শুধু বিক্রয়ের জন্য, অন্যগুলো এই রুলসটা শুধু বিক্রয়ের জন্য, কারণ আমরা সবগুলো বিক্রয় থেকে বাদ দিব। তো বিক্রয়ের মধ্যে যেহেতু কাজ আছে সেহেতু আমরা বিক্রয়টা দ্বিতীয় ঘরে লিখলাম, যদি কাজ না থাকে তাহলে সরাসরি তৃতীয় ঘরে লিখবো, আর যেহেতু কাজ আছে সেহেতু আমরা চাইলে প্রথম ঘরে লিখতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু অন্যান্যগুলোর মধ্যে যেগুলো কাজ থাকবে ওগুলো অবশ্যই প্রথম ঘরে লিখতে হবে। 1,20,000 টাকা। এরপর হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয়ের কাজ, বিক্রয় ফেরত কত 3,000 টাকা। বিক্রয় থেকে ফেরত বাদ যাবে, বিয়োগ বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত হচ্ছে 3,000 টাকা। আচ্ছা, এরপর হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় ফেরত হচ্ছে 4,000 টাকা, বিয়োগ ক্রয় ফেরত, ক্রয় ফেরত হচ্ছে 4,000 টাকা। আমরা কিন্তু এখন যোগ বিয়োগ করবো না, হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণীর মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা শুধু কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে সেটা এরকম চিহ্ন দিয়ে করে পরবর্তী ধাপে চলে যাবে। আমাদের যোগ বিয়োগের ফলাফলগুলো আমরা অঙ্ক সবগুলো এন্ট্রি এগুলো সবগুলো শেষ হয়ে গেলে তখন আমরা যোগ বিয়োগের ফলাফলটা লিখে বসাবো। প্রথমে আমাদেরকে যোগ বিয়োগগুলা
শুধু লিখে দিতে হয়, যোগ বিয়োগের ফলাফলগুলো আমাদের প্রথমে বের করা লাগে না। আচ্ছা, এরপরে হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্রটা হচ্ছে সম্পদ। আসবাবপত্রটা বসবে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে, কিন্তু এখানে আমাদের আসবাবপত্রের অবশ্যই আছে, সেহেতু আমরা আসবাবপত্রের অবশ্যইটা লিখব। আসবাবপত্র হচ্ছে কত? 24,000 টাকা। তাহলে আমরা আসবাবপত্রের অবশ্যই আসবে, আসবাবপত্রের অবশ্যইটা সাধারণত পরিচালন ব্যয়ের মধ্যে আসে। অবশ্যই অবশ্যই লিখলাম, লেখার পরে আসবাবপত্রের অবশ্যই কত? অবশ্যই আসবাবপত্র। আসবাবপত্র আমাদেরকে এখানে বলে দিচ্ছে স্থায়ী সম্পত্তির উপর 10% অবশ্যই ধার্য করতে হবে। তাহলে এখানে আমাদের আসবাবপত্র হচ্ছে 24,000 টাকা, আমরা 24,000 টাকা 10% বের করব। 24,000 গুণ 10%। আচ্ছা, 24,000 টাকা 10% হবে 2,400 টাকা। 2,400 টাকা। এরপরে হচ্ছে মজুরি। মজুরিটা বসে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। মজুরি মজুরি হচ্ছে 3,000 টাকা। এরপর হচ্ছে ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন ও বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন হচ্ছে 1,000 টাকা। এরপর হচ্ছে বেতন। বেতন, ভাড়া, বীমা প্রিমিয়াম, এগুলো সবগুলো বসবে পরিচালন ব্যয়ের মধ্যে। আমরা এখানে অবশ্যই লিখে আসবাবপত্র অবশ্যই আছে, আমাদের যন্ত্রপাতির একটা অবশ্যই আছে, ওটার জন্য আমরা পরে একটু জায়গা খালি রাখবো। খালি রাখার পর লিখবো বেতন। বেতন হচ্ছে 12,000 টাকা। যেহেতু বেতনে কোনো কাজ নাই, যেহেতু আমরা বেতনটা মাঝখানে করে লিখবো। বেতনের পর হচ্ছে ভাড়া। ভাড়া ভাড়া হচ্ছে 5,000। এরপর হচ্ছে ঋণের সুদ। এরপর হচ্ছে আমাদের ঋণ 5%। ঋণের সুদ এখানে বলা হয়েছে এক বছরের ঋণের সুদ বকে আছে। ঋণটা হচ্ছে আমরা নিয়ে থাকি, কারো কাছ থেকে আমরা ঋণটা নিয়ে থাকি, তো যার কাছ থেকে আমরা ঋণটা নিয়ে থাকি তাকে ঋণের সুদটা দিই, অর্থাৎ ঋণের সুদ আমাদের জন্য একটা খরচ। তো এখানে ঋণের সুদ আমাদের খরচ। ঋণের সুদ হচ্ছে অপরিচালন ব্যয়। ঋণের সুদ হচ্ছে কত? 28,000 টাকার 5%। গুণ 5%। আচ্ছা, এরপর হচ্ছে খাজনা ও কর। খাজনা ও কর হচ্ছে পরিচালন ব্যয়। খাজনা ও কর। খাজনা ও কর হলো 6,000 টাকা। 6,000 টাকা। এরপরে কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তি হচ্ছে অপরিচালন আয়। পরিচালন আছে কমিশন। তো এরপরে হচ্ছে আমাদের কমিশন প্রাপ্তি। কমিশন প্রাপ্তিটা হচ্ছে অপরিচালন আয়। 2,000 টাকা লিখলাম। এরপর হচ্ছে উত্তোলন ও মূলধন। মূলধনের মধ্যে একটু টিকমার্ক আছে, অর্থাৎ মানে মূলধনের একটু কাজ আছে। এখানে লেখা আছে মূলধনের উপর 5% সুদ ধার্য করো। মূলধনের সুদ হচ্ছে অপরিচালন ব্যয়। মূলধনের সুদ। মূলধনের সুদ মূলধন হচ্ছে 20,000 টাকা। তাহলে আমরা লিখলাম 20,000 গুণ 5%। এরপর হচ্ছে অতিরিক্ত মূলধন এবং যন্ত্রপাতি। যন্ত্রপাতির হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। এই যন্ত্রপাতির ঠিক আছে, মানে যন্ত্রপাতির অবশ্যই আছে। যন্ত্রপাতির অবশ্যের কারণে যে ব্যয়টা হয়, ওই ব্যয়টা হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। তো যন্ত্রপাতির অবশ্যই যন্ত্রপাতি হচ্ছে 90,000 টাকা। যন্ত্রপাতি তাহলে স্থায়ী সম্পত্তির উপর 10% অবস্থা, তাহলে যন্ত্রপাতির অবশ্যই হবে 90,000
গুণ 10%। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে সব কাজ শেষ, সমন্বয় এবং অঙ্কের সব কাজ শেষ। তো এই সব কাজ শেষ হওয়ার পর আমাদের ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের সমাপনী মজুত পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়ের সবগুলো যোগ বিয়োগ করার পরে সমাপনী মজুত পণ্যটা বাদ দিতে হয়। তো আমরা লিখলাম বাদ সমাপনী মজুত পণ্য, বাদ সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য হচ্ছে 14,000 টাকা। তো আমাদের মোটামুটি অঙ্ক শেষ। এবার হচ্ছে আমরা যোগ বিয়োগ করব। বিক্রয় 1,20,000 থেকে 3,000 গেলে 1,17,000, 1,17,000। এরপরে 80,000 থেকে 4,000 টাকা বাদ দিলে 76,000। $90,000 টাকা 10% হচ্ছে 9,000 টাকা। পরিচালনায় শুধু 2,000 টাকা। এরপর হচ্ছে ঋণের সুদ 28,000 টাকার 5% হচ্ছে 1,400 টাকা, 1,400 টাকা। এবং 20,000 টাকার 5% হচ্ছে 1,000 টাকা, 2,400 টাকা। তো এবার হচ্ছে আমরা একটা থেকে আরেকটা বাদ দিব। তো নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। এখানে বাদ লেখাতে নেট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিতে হবে। 1,17,000 টাকা থেকে 83,000 টাকা বাদ দিলে হচ্ছে 31,000 টাকা। এরপর হচ্ছে 31,000 টাকা থেকে 34,400 টাকা যদি বিয়োগ দিই তাহলে থাকবে হচ্ছে ঋণাত্মক সংখ্যা আসবে। 3,400 টাকা, 3,400 টাকা। এরপর অপরিচালন আয়টা যোগ করতে হবে। তো যেহেতু একটা ধনাত্মক একটা ঋণাত্মক, সেহেতু আমাদের অপরিচালন আয়টা বাদ দিতে হবে। মাইনাস 3,400 থেকে 3,400 সাথে আমরা যদি 2,000 যোগ করি তাহলে হবে 1,400, তাহলে ঋণাত্মক। এরপরে হচ্ছে 1,400 সাথে 2,400 যোগ করতে হবে, বিয়োগ করতে হবে। 1,400 থেকে 2,400 বিয়োগ করতে হবে। $3,800, এটা হচ্ছে ঋণাত্মক। তো যেহেতু আমাদের অঙ্কের শেষ
ফিগারটা মাইনাস এসেছে, সেহেতু আমরা বুঝতে হবে যে আমাদের এখানে নিট ক্ষতি হয়েছে, নিট লাভ হয় না, নিট ক্ষতি, নিট ক্ষতি। তাহলে অঙ্কের মধ্যে নিট ক্ষতি হচ্ছে ৩,৮০০ টাকা। তো এই হচ্ছে আমাদের আর্থিক অবস্থার বিবরণীর প্রথম পার্ট, বিশদ বিবরণী। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর এর পরের পার্টে আমরা পরের ধাপ অর্থাৎ মালিকানা সত্ত্ব বিবরণী দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।